প্রিয় দর্শক, শুভ সকাল। আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সৌরভ হাসান, সম্পাদক চর্চা। সৌরভ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, শুভেচ্ছা, শুভ সকাল। দর্শক, আলোচনায় যাবার আগে আজকের দৈনিকের প্রধান শিরোনামগুলো একটু দেখে নিতে চাই। আমার হাতে আছে দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম: ক্ষমতার আশীর্বাদে চলে ময়লা বাণিজ্য, হাম ও হামের উপসর্গে আরও 8 শিশুর মৃত্যু। তারপরে আছে আমার দেশের প্রধান শিরোনাম: পদ্মা ব্যারেজের স্বপ্ন পূরণ হচ্ছে, 34,000 কোটি টাকা ব্যয়ে রাজবাড়ী পাবনায় নির্মাণ হবে, 78টি স্পিলওয়ে গেট ও 18টি আন্ডার স্লুইস থাকবে, 180 কিলোমিটার ফ্লাক্স বাঁধ নির্মাণ হবে, 19 জেলা ও 120 উপজেলা উপকৃত হবে জলবিদ্যুৎ উৎপাদনও। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম: উৎপাদন ব্যয় ও জ্বালানির মূল্য বৃদ্ধির চাপে বন্ধ হচ্ছে কারখানা, 3 বছরে বন্ধ 400 পোশাক কারখানা। দৈনিক সমকালের প্রধান শিরোনাম: জ্বরের 98% রোগীর ছিল চিকনগুনিয়া, গবেষণা প্রতিবেদন। 2025 সালে জ্বরে আক্রান্ত 442 রোগীর উপর জরিপ। শরীরে গিঁট ব্যথায় কাতর সর্বোচ্চ 97% রোগী। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম: নিশ্চুপ তদারকি সংস্থা, পণ্যের অগ্নিমূল্যে পুড়ছে মধ্যবিত্তের সংসার। আওয়ামী লীগ সরকারের 15 বছর, বিপুল বিদেশি ঋণের দায় জনগণের ঘাড়ে। দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম: অন্ধকারে বিশ্বকাপ সম্প্রচার, প্রতিবন্ধীদের অধিকার, সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর, পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম: রেকর্ড ঋণের বিলাসী বাজেট, ব্যাংক থেকে 9 মাসে সরকারের ঋণ 1.09 লাখ কোটি টাকা, দেশের মোট বৈদেশিক ঋণ 23 লাখ কোটি টাকার বেশি। জ্বালানি ভর্তুকির চাপ সামলাতে বাড়াতে হয়েছে তেলের দাম, শুধু সুদ পরিশোধই ব্যয় হবে 1.27 লাখ কোটি টাকা। ঘাটতি জিডিপির প্রায় 5% পৌঁছাতে পারে। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম: মামলা ভয়ভীতির দখলে গড়া প্লট নগরী বাংলা বসতি, থাকছে না শূন্য রিটার্ন, টিআইএন নিলেই কর। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম: বাংলাদেশ যেন অপুষ্টির পথে এগিয়ে যাচ্ছে, হামে আর কত মৃত্যু চাই। বাণিজ্য যুদ্ধ বৈঠক নিরসনের নজর বিশ্ববাসীর, আজ বৈঠকে বসছেন ট্রাম্প জিনপিং। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম: অন্তর্বর্তী সরকারকে দায়ী করছেন রাজনৈতিক নেতারা, তদন্ত করে দোষীদের বিচার দাবি, আর কত শিশুর মৃত্যু হামে। 59 দিনে হাম উপসর্গে প্রাণ হারিয়েছে 432 শিশু। দৈনিক দেশরূপান্তরের প্রধান শিরোনাম: ডার্ক ওয়েবে মাদক নেটওয়ার্ক, পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন পেল, ব্যয় 33,474 কোটি টাকা, বাস্তবায়ন শেষ হবে 2033 সালে। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম: পদ্মা ব্যারেজ অনুমোদন, ব্যয় 33,474 কোটি টাকা, বিদ্যুৎ উৎপাদন হবে 113 মেগাওয়াট, 28.8 লাখ হেক্টর জমি সেচ সুবিধায় আসবে। বণিক বার্তার প্রধান শিরোনাম: রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মূলধন ঘাটতি 64,406 কোটি টাকায় ঠেকেছে। ডেইলি স্টারের প্রধান শিরোনাম: কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, জামাত এনসিপি সেট টু স্কিপ স্পেশাল জেস কমিটি। নিউজের প্রধান শিরোনাম: পদ্মা ব্যারেজ প্রজেক্ট গেটস একনেক নোট। দ্য ডেইলি অবজারভারের প্রধান শিরোনাম: গভর্নমেন্ট আইং টু ট্যাক্স কমন এরার্স। তো এই ছিল আজকের দৈনিকগুলোর প্রধান শিরোনাম। আজকে সবগুলো দৈনিকেই পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন পাওয়ার কথা এসেছে। এটা দীর্ঘদিনের স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণ হতে চলেছে বলে অনেক সব সংবাদপত্রই বলছে, এবং দেশের মানুষও গতকালকে প্রতিক্রিয়ায় দেখলাম তাই বলছে। এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। আমার মন্তব্যটা একটু ভিন্নই হবে। প্রথমত হচ্ছে যে এই সময় সরকারের সামর্থ্য আছে কিনা। কত হাজার কোটি টাকা? 33,000। হ্যাঁ, 34,000 কোটি টাকা। হ্যাঁ, 34,000 কোটি টাকা ব্যয় করার যে শুরু তো করতে হবে, আর সেই সামর্থ্য আছে কিনা। এই সরকার প্রথমে বলছিল বড় বড় প্রকল্প নেবে না হাতে, অন্তত শুরুতে, কিন্তু এই প্রকল্প নেওয়া হলো। দ্বিতীয় হচ্ছে এর পরিবেশ এবং অর্থনৈতিক যে ঝুঁকি, পরিবেশগত ঝুঁকি তো আছেই। সেটা একটু আমরা তো জলবিদ্যুৎ প্রকল্প করলাম, যে
এসে পার্বত্য চট্টগ্রামে যে রাঙ্গামাটিতে কাপ্তাই। হ্যাঁ কাপ্তাই কিন্তু সেটি কত এখন তো খুবই সামান্য বিদ্যুৎ পাওয়া যায় সেখান থেকে। দ্বিতীয় হচ্ছে যে এই বিদ্যুৎ এই বাঁধ নির্মাণের উদ্যোগ কিন্তু আওয়ামী লীগ সরকারের সময়ও নেওয়া হয়েছিল এবং তারাও সিদ্ধান্ত নিয়েছিল বাঁধ করবে। পরবর্তীকালে ভারতের বিরোধিতার কারণে সেটা করতে পারেনি। অর্থাৎ ভারত মনে করেছে পশ্চিমবঙ্গের বিশেষজ্ঞ এবং তাদের রাজনৈতিক নেতৃত্ব, তখন মমতা ব্যানার্জি ক্ষমতায় ছিলেন, তারা বলছেন যে তাদের ক্ষতি হবে। তৃতীয়ত হচ্ছে যদি ভারত এই বাঁধ তো দেওয়া হচ্ছে যে এখানে পানি সংরক্ষণ করার জন্যে এবং সেই পানিটা সেচ বা সেচ বিদ্যুতে কাজে ব্যবহার করবে, পানির পাওয়ার নিশ্চয়তা কতটা। তো এক্ষেত্রে এরকম একটি প্রকল্প করতে হলে অবশ্যই প্রতিবেশী দেশের সম্মতি প্রয়োজন, তাদের সহযোগিতা প্রয়োজন। আর ভারত তো তিস্তার ব্যাপারেই সহযোগিতা করেনি। 2011 সালে তিস্তা চুক্তি হওয়ার কথা ছিল, সেই চুক্তি হয়নি। সামনে হবে কি না সেটা আমরা নিশ্চিত না এখনও, যদিও অনেকে বলেছেন যে যেহেতু পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসছে, সেই সরকার হয়তো বাধা দেবে না, মমতা ব্যানার্জির সরকার যেভাবে বাধা দিয়েছে। কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকার কি চায়, আর পদ্মায় যে বাঁধ সেটার জন্য তিস্তার চুক্তি কাজে লাগবে না, সেটার জন্য গঙ্গায় পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। হ্যাঁ, একটা কথা বলা হয় যে বর্ষাকালে যে পানি আসবে সেই পানিটা ধারণ করে। এখন আমরা দেখেছি যে ফারাক্কার যে বাঁধ অথবা উজানের যে কোনো অনেক নদীর বাঁধ ছেড়ে দেওয়ার ফলে বাংলাদেশ প্লাবিত হয়ে যায়। এখন এই বাঁধে যখন বর্ষাকালে যখন পানির পরিমাণ বাড়বে, তখন বাঁধ ছেড়ে দেওয়ার পর নিম্নাঞ্চলের মানুষের কী অবস্থা হবে। ফারাক্কার বাঁধের কারণে যেভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এখন, বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষ বর্ষা মৌসুমে যেভাবে প্লাবিত হচ্ছে, বন্যা হচ্ছে, এই পাবনা রাজবাড়িতে যদি পদ্মার বাঁধ দেওয়া হয় তখন এর নিচের মানুষগুলো কী অবস্থা হবে, আবার উপরের মানুষগুলোর সেখানে জলাবদ্ধতা তৈরি হয় কিনা, নদী ব্যবস্থাপনায় আমাদের কতটা নজর আছে। কারণ এই নদী প্রথমত বাংলাদেশের প্রায় সব নদী দু তিনটি নদী ছাড়া ভরাট হয়ে গেছে, বালু পড়েছে প্রচুর। নদী খননের নামে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ব্যয় হলেও সেটি আমরা নদীর নাব্যতা ফিরিয়ে পাচ্ছি না। সেটা একটা বড় কারণ উজানে পানি আটকে দেওয়া। এটা আমি মনে করি সিদ্ধান্তটা এমন মনে না হয় যে রাজনৈতিক কারণে আমরা করলাম, যে ভারত কি বলে, এটার পরিবেশ, অর্থনীতি এবং কৃষি এই তিনটি বিবেচনায় নিয়ে এই প্রকল্প বাস্তবায়নের দিকে এগোতে হবে। আপনি গতকালকে পানি সম্পদ মন্ত্রী বলেছেন যে যেহেতু এটা বাংলাদেশের মানে ভিতরে হচ্ছে, সেটি বাংলাদেশের বিষয়, এটা ভারতের সাথে আলোচনার কোনো কিছু নেই। তো আপনি বলছিলেন যে এর আগে ভারত এটার বিরোধিতা করেছে। আসলে ভারতের বিরোধিতা করার কারণ কি? কারণ আমরা তো হচ্ছি নিচের দিকের দেশ, যদি আমি বলি যে পানিটা আমরা ভাটি তো বলি, ভাটি অঞ্চলের দেশ। তো সেক্ষেত্রে তো বিরোধিতার কারণ এটাই, ফারাক্কা বাঁধ যে কোনো বাঁধ, সেই বাঁধে যখন পানি আটকে থাকে তখন ওই বাঁধের উপরই অঞ্চলের মানুষগুলো কিন্তু জলাবদ্ধতার শিকার হন। এটা বাংলাদেশে তো বহু বাঁধ আছে, বহু নদীতে। আপনি যে কোনো বাঁধ কেন কাটা হয়, আপনার হাওরের বাঁধ যখনই বন্যা আসে যে কেটে সেটাই নিষ্কাশন করা হয় কেন? তো এটা হচ্ছে যে আপনি বলছেন যে ইন্ডিয়াও এটার এফেক্টেড হতে পারে, এই আশঙ্কা হতে পারে, এটা তাদের আশঙ্কা। আবার পানি যদি না দেয় তখন আমরা যে বাঁধ দেবো সেই বাঁধের ফল পাবো কি করে? আন্তর্জাতিক আইন অনুযায়ী তো পানি দিতে তো তার বাধ্য। আন্তর্জাতিক আইন অনুযায়ী যেটা হওয়া উচিত সেটা হচ্ছে এই পানি বন্টন, পানি তো কমে গেছে যেহেতু প্রাকৃতিক কারণেই, যৌথ অববাহিকার যৌথ নদী ব্যবস্থাপনা দরকার। অর্থাৎ যে নদীগুলো বাংলাদেশ, ভারত, চীন, নেপাল, ভুটানের সঙ্গে জড়িত, অভিন্ন মানে আন্তঃসীমান্ত নদীগুলোর
এই পানির ব্যবস্থাপনা করা উচিত, অর্থাৎ পানির প্রভাব কীভাবে বাড়ানো হবে। মমতা ব্যানার্জি যে তিস্তার পানি বন্টন চুক্তির বিরোধিতা করেছে তার অন্যতম কারণ, তার দাবি যে পশ্চিমবঙ্গের উপরেই পানি সব নিয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গই পানি পাচ্ছে না, সেখানে বাংলাদেশকে পানি কীভাবে দেব। এখন এটি দেখার বিষয়। এখানে আপনি জানেন যে ভারতের তামিলনাড়ু, অন্ধ্র ইত্যাদি বা অনেক দেশে অনেক নদী নিয়ে যে সীমান্ত কিন্তু বিরোধ দীর্ঘদিন চলেছিল, সেটা মোটামুটি সমাধান হয়েছে। এটি দেখতে হবে রাজনৈতিক সীমান্তের বিষয়টি পাশে রেখে, অবশ্যই সীমান্ত থাকবে, সীমান্তের বিষয়টি পাশে রেখে সত্যিকারভাবে মানুষ, সেই যে কোনো সীমান্তের এপারে মানুষ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওপারে মানুষ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষতিটা কীভাবে কমিয়ে আনা যায়। তা এটা যৌথ নদী ব্যবস্থাপনা হলে অনেক বিশেষজ্ঞ এই মত দিয়েছেন, ডক্টর আইনুন নেশাদের মতো, কিন্তু সেটাই আমাদের কোনো সরকারই করেনি। এবং এক্ষেত্রে উজানের দেশগুলোরই এগিয়ে আসতে হবে, কারণ ভাটের দেশের কিছু করণীয় নেই, যেহেতু পানি নেই। এটা হচ্ছে নিরুপায় প্রকল্প, মানে আমরা যেহেতু পানি পাচ্ছি না, সুতরাং আমাদের পানি ধরে রেখে কীভাবে এটা কাজে লাগাতে পারে। তিস্তায়ও কিন্তু একই রকম, চীনাদের সহযোগিতায় যে প্রকল্পের কথা বলা হচ্ছে, এখন সেখানে একটা প্রশ্ন আসবে। আমরা যেমন আজকে আমরা যুক্তি দিচ্ছি যে যেহেতু অভিন্ন নদী, মানে সীমান্তের ওপারেও যে নদী, এপারেও, সুতরাং পানি পাওয়ার অধিকার আমাদেরও আছে, অবশ্যই আছে, কিন্তু সেটা কেই করবে। ইতিমধ্যে আমরা দেখছি যে মেঘালয় আরেকটি তারা বিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ নিয়েছে ভারতীয়রা, এবং সেখানে বাংলাদেশ কিন্তু উদ্বেগ জানিয়েছে যে ওই প্রকল্প হলে বাংলাদেশ সমূহ ক্ষতি হবে। এটি আমি মনে করি রাজনৈতিক বিবেচনা বাদ দিয়ে অর্থনৈতিক বিবেচনা, কৃষি, পরিবেশগত বিবেচনা, যে এই বাঁধ পরে মরণ ফাঁদ না হয়। ফারাক্কার ব্যাপারে তো অনেকটা বলা হচ্ছে, ফারাক্কা করা হয়েছিল হুগলি নদীর পানি প্রবাহ বাড়ানোর জন্য, কিন্তু আপনি দুইটা পয়েন্ট উল্লেখ করেছেন যে এই বাঁধের কারণে উপরের অংশের কি হবে, আবার হঠাৎ করে যদি হয় তাহলে নিচের অংশের কি হবে। কিন্তু শুষ্ক মৌসুমে পানি ধরে রাখারও তো সেটার তো কৃষিকাজের জন্য নিশ্চয়তা থাকতে হবে, সেই দিক থেকে পৃথিবীব্যাপী এটা বিতর্ক যে বাঁধ দিয়ে, মানে পানির যে প্রাকৃতিক প্রবাহ, স্বাভাবিক গতি আটকে রেখে পরিবেশ সেটা কতটা উন্নতি হবে। আপনি জানেন যে কাপ্তাই বাঁধের কারণে কয়েক লাখ লোক ভেসে গেছিল, এবং 1/3 মানুষ তখন এই বাঁধে ডুবে যাওয়ার কারণে পার্বত্য চট্টগ্রামের ভারতে আশ্রয় নিয়েছিল, এবং ভারতে চলে গেছে তারা, সেটা 60-এর দশকে। এখন হয়তো প্রযুক্তি উন্নয়ন হয়েছে, অতটা হয়তো ক্ষতিগ্রস্ত হবে না। এখন দ্বিতীয় হচ্ছে যে এই যেখানে আমরা বাস করতে চাচ্ছি সেই এলাকার মানুষ কি চায়, তাদের মতামত নেওয়া হচ্ছে কিনা। তারা তো কৃষি জমিতে পানিও চায়, আবার বাঁধের কারণে ক্ষতিগ্রস্ত হবে, এটাও ঠিক। পদ্মা সেতু, আমরা তো পদ্মা সেতুর সুফল ভোগ করেছি, কিন্তু দুই পারের মানুষ তো উচ্ছেদ হয়েছে। সুতরাং এই বাঁধের কারণে কত মানুষ উচ্ছেদ হবে সেটাও বিবেচনায় আনা উচিত। জি, আমরা অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি, সেটা হচ্ছে যে হাম নিয়ে একটু কথা বলতে চাই। হামে এই পর্যন্ত 400-এরও বেশি শিশু প্রাণ হারিয়েছে, হাম এবং হাম উপসর্গে। তো এটি আসলেই বলা হচ্ছে যে বিগত সরকার টিকা না কেনার কারণে এই সংকটটা তৈরি হয়েছে। কিন্তু এটা তো মানে বায়বীয় বললে হবে না, মানে এটি আনেনি, সেটার তদন্ত হতে হবে, তদন্তে বিশেষজ্ঞরা যে রিপোর্ট দেবে তার গত স্বাস্থ্য উপদেষ্টা যে উনিও বলেছেন যে টিকা কেনা তার কাজ না, স্বাস্থ্যকর সংস্কারের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। আমরা এরকমটা, এটা তো দায় এড়ানো বা এই শিশুদের যে প্রতিদিন যে শিশুরা মারা যাচ্ছে তাদের তো আর ফেরত পাবো না। সুতরাং এই মুহূর্তে দরকার হচ্ছে এই শিশুদের বাঁচানো, যে আর আজকে টিকা দিলে তো ওই শিশুরা আজকেই তার রোগ প্রতিরোধ হবে না। এটা অতীতে টিকা দেয়নি বলেই এই শিশুরা আক্রান্ত হয়েছে। এখন আজকে যদি টিকা সব শিশুর জন্য আমরা টিকা নিশ্চিত করতে পারি, ভবিষ্যতে আক্রান্ত হবে না। আর এখন যেটা করণীয় দুটো, একটা হচ্ছে প্রাক প্রস্তুতি, এই প্রাক প্রস্তুতি হচ্ছে টিকা দেওয়া, আর এই মুহূর্তে প্রস্তুতি হচ্ছে যে কেউ আক্রান্ত হলে তার চিকিৎসা, তার প্রতিকার। তো সেক্ষেত্রে
অনেক সময় দেখা যায় যে বাবা মা না বোঝার কারণে বা অভিভাবকরা না বোঝার কারণে শিশুকে অনেক দেরিতে হাসপাতালে নিয়ে যায়, এবং এই জ্বর থেকে যখন নিউমোনিয়া হয়ে যায় তখন আর তাকে মানে তাদেরকে অস্বাস্থ্যকর পরিবেশ, এবং বাংলাদেশে আপনি জানেন যে ঢাকা শহরে কমপক্ষে 30-40 লাখ লোক বস্তিতে থাকে, সেখানে আপনি স্বাস্থ্য পরিবেশ এই সুবিধা কিভাবে দিবে? সুতরাং একটা হতে পারে যে রোগী হাসপাতালে যাবে না, রোগীকে হাসপাতালে নিয়ে আসতে হবে। এটা যদি সরকার এ ধরনের কর্মসূচি নেয়, অনেকেই বলেছিলেন যে একটা জরুরি অবস্থা ঘোষণা করা উচিত। সরকার ভয়ে এটা করছে না, যে জরুরি অবস্থা ঘোষণা করলে হয়তো মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হবে, কিন্তু আতঙ্কের চেয়ে তো এই শিশুগুলোকে বাঁচানো অনেক জরুরি। আমরা আশা করি যে সরকার বিষয়টি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, এবং এই পদক্ষেপে জনসম্পৃক্ততা দরকার, এলাকাবাসীকে সংযুক্ত দরকার। ওই এলাকায় কোন কোন ঘরে এরকম রোগী আছে, দ্রুত জ্বর হওয়ার পরদিনই যাতে বা জ্বর হওয়ার দিনই যাতে এটা চিহ্নিত করা যায় যে সেটা হাম না অন্য উপসর্গ। জি, আমরা অন্য একটা আলোচনা যাচ্ছি, সেটা হচ্ছে আমরা যখন এখানে আলোচনা করছি তখন চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে আপনার বেইজিংয়ে শীর্ষ বৈঠক হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিংয়ের মধ্যে। এবং আমরা দেখলাম যে চীনে যখন ট্রাম্প পৌঁছলেন তখন প্রেসিডেন্টের পরিবর্তে ভাইস প্রেসিডেন্ট তাকে রিসিভ করেছেন। তো এবার একটা মহাশক্তিধর দেশের প্রেসিডেন্টকে ভাইস প্রেসিডেন্ট রিসিভ করেছে, এটা অবশ্যই এটা হয়তো তাদের দেশের কালচার হতে পারে, বাট মানুষটি মার্কিন প্রেসিডেন্ট, তো সেক্ষেত্রে এটা আসলে কূটনীতিতে কী ধরনের শিষ্টাচার বা কী বার্তা দেয়? শুনে এই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনে গেছে নিরুপায় হয়ে, বিপদে পড়েই বলবো। একটা হচ্ছে যে শুল্ক, তার বাণিজ্য ঘাটতি ইত্যাদি নিয়ে, বাণিজ্য শুল্ক ইত্যাদি নিয়ে যে আলোচনা। দ্বিতীয় হচ্ছে তাইওয়ান এবং ইরান সংকট। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র বা পৃথিবীর একচ্ছত্র অধিপতি নয়। এখন তো মনে হচ্ছে যে চীনই হচ্ছে শীর্ষ, মানে কি বলে, বিশ্ব নেতায় আবির্ভূত হয়েছেন। রাশিয়া হতে পারত, কিন্তু রাশিয়ার ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার কিন্তু আন্তর্জাতিক মহলে তার ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ। এ কারণে এবং চীন এবং ইরানের সাথে সম্পর্ক খুবই ভালো। এক্ষেত্রে হয়তো মুখ রক্ষার জন্যে, মানে পরাজয়ের গ্লানি থেকে বাঁচার জন্যেই হয়তো চীনের কাছে গিয়েছে, এটাই অনেক বিশ্লেষক বলেন। এবং আমরা আশা করব যে রাষ্ট্রাচারে কে অভ্যর্থনা জানালেন কে জানালেন না, তার চেয়েও জরুরি হলো, যেমন চীনের মানুষ কিন্তু এটা একটা মনে করে, মানুষ মনে করে, কারণ চীনের প্রেসিডেন্ট গেলে কি মার্কিন প্রেসিডেন্ট বিমানবন্দরে যেতেন না, মানে যান না, সেখানে এটা নেই। এটা আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোতেই আছে যে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে বিমানবন্দর থেকে লাল গালিচার সম্বর্ধনা দিবে, কিন্তু রাষ্ট্রপ্রধানকে নিয়ে আসতে হবে। ভারতের কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কিন্তু কাউকে রিসিভ করে না বিমানবন্দরে। তারা পরবর্তীকালে রাষ্ট্রপতি ভবনে বা প্রধানমন্ত্রী ভবনে তাকে অভ্যর্থনা জানান। এটি বিষয় না, বিষয় হচ্ছে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেই বিষয়ের সমাধান হবে কিনা, ইরান সংকট কাটবে কিনা, ইরানে মার্কেট হামলা বন্ধ হবে কিনা, অবরোধ প্রত্যাহার করা হবে কিনা, হরমুজ খুলে দেওয়া হবে কিনা। কারণ চীনের উদ্বেগের এটা একটি বড় কারণ। চীনের যত জ্বালানি, চীন বাংলাদেশের মতোই জ্বালানি আমদানি নির্ভর দেশ, এবং তার বেশিরভাগ জ্বালানি আসে ইরান থেকে, এবং হরমুজ বন্ধ থাকার কারণে তার সমস্যা হচ্ছে, সংকটে পড়ছে। আর সেটি আরও অনেক যুক্তরাষ্ট্রের অনেক বিধিনিষেধ আছে জ্বালানির বিষয়েই চীনের উপর, সেই বিধিনিষেধগুলো কাটানো চলে যাবে কিনা। তাইওয়ানের ব্যাপারে চীনের উদ্বেগ আছে। তাই তাইওয়ান প্রশ্নে যুক্তরাষ্ট্র ও চীনের অবস্থান হচ্ছে স্থিতি অবস্থা। যুক্তরাষ্ট্র যে সহায়তা দিচ্ছে তার চেয়ে বেশি না দেয়, আবার চীন যাতে তাইওয়ানের উপর সরাসরি হস্তক্ষেপ না করে। ইরানের ক্ষেত্রে এরকম একটা হতে পারে যে স্থিতি অবস্থা, যে অবস্থায় যুদ্ধের আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকবে। ইরানের স্বাধীনতার, মানে ইরানের রেজিম চেঞ্জ করার দায়িত্ব তো যুক্তরাষ্ট্রের না, সে দেশের জনগণ যদি পারলে করবে, আর না হলে জনগণ ফলভোগ করবে। আর এই যুদ্ধের কারণে, যুদ্ধের আগে যতটা
ইরানের সরকারের প্রতি সেখানকার গণমানুষের যে বিক্ষোভ ছিল, আন্দোলন ছিল, সেটা কিন্তু এখন তিরোহিত হয়ে গেছে। এখন সমস্ত ইরানবাসী ঐক্যবদ্ধ হয়েছে ওই সরকারের পিছনে, কারণ ইরান এখন আক্রান্ত। তো বোমা মেরে স্কুলের শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে, সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। যুদ্ধে তো বেসামরিক নাগরিক শিকার হতে পারে, কিন্তু তাদের এই বেসামরিক নাগরিক স্থাপনা টার্গেট করে বোমা ফেলা হয়েছে। এবং কী কারণে? যুক্তরাষ্ট্রের সাথে তো ইরানের কোনো বিরোধ নেই। বিরোধটা তৈরি করেছে ইসরায়েলের পরামর্শে এই যুদ্ধে। এবং মার্কিন বিশেষজ্ঞরা বলেছেন যে এই ইসরায়েলের পরামর্শে এই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প অংশ নিয়ে একটা মারাত্মক ভুল করেছে, যুক্তরাষ্ট্রকে বিপদে ফেলেছে। এখন এই বিপদ থেকে উত্তরণের কারণেই ডোনাল্ড ট্রাম্প চীনে গিয়েছেন। আমরা দেখতে চাই এই বৈঠক ফলপ্রসূ। এখন আপনি বলছিলেন যে পরাজয়ের গ্লানি থেকে বাঁচতে তিনি চীনে গিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে চির প্রতিদ্বন্দ্বী এবং বৈরী দুটি দেশ, এবং চীন মানে এখন কেন ট্রাম্পকে এই পরাজয়ের হাত থেকে বাঁচাবে? না, দুটো। চীনের তো এখানে স্বার্থ জড়িত। আর ইরানে যদি যুদ্ধ অবস্থা থাকে তাহলে তো চীন জ্বালানির সংকটে পড়বে। দ্বিতীয় হচ্ছে চীন তো এশিয়ার নেতা আছেই, চীন তো বিশ্ব নেতা হতে চায়। আজকে যুক্তরাষ্ট্রের সাথে সন্ধি করে যুক্তরাষ্ট্রকে একটা পরাজয়ের গ্লানিকে, যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শুরুর পর থেকেই তো হচ্ছে তারা জিতে গেছে, এই কমপক্ষে 100 বার বলেছে যে আমরা জয়ী হয়েছি। মানে এখানে জয় পরাজয়ের চেয়ে বড় হচ্ছে যে যুদ্ধটা থামানো। এবং সেখানে যদি চীন ভূমিকা রাখতে পারে, চীনও কিন্তু আলোচনার প্রস্তাব দিয়েছে, সমাধানের প্রস্তাব দিয়েছে যে সমতা ও সার্বভৌমত্বের ভিত্তিতে এই শান্তি আসতে হবে। ইরানও তাই বলছে। তাই সেখানে দেখা যাচ্ছে ইরানও চীনের প্রস্তাব কাছাকাছি। আর যুক্তরাষ্ট্র তো ইউরেনিয়াম সমস্যা ইত্যাদি সামনে এনে যে যুক্তরাষ্ট্র চাচ্ছে যে ইরান তার কাছে নথি স্বীকার করুক। ইরান তো নথি স্বীকার করেনি। যুক্তরাষ্ট্র ভেবেছিল যে 2-3 সপ্তাহের মধ্যে, 1-1.5 সপ্তাহের মধ্যেই ইরান নথি স্বীকার করবে এবং তারা যুদ্ধে পরাজিত হবে। কিন্তু ইরান তো এখনও টিকে আছে। সুতরাং এটি হচ্ছে ইরানের শক্তি। এই শক্তির কারণেই মার্কিন প্রেসিডেন্ট চীনে চলে গেছে। এই বৈঠকটা যদি 2 মাস আগে হতো, এটা নিয়ে কেউ প্রশ্ন করতেন না। এখন এটা অবশ্যই আরও অনেক বিষয়ের সঙ্গে ইরানের বিষয়টা থাকবে, এবং সেখানে কিভাবে বেরিয়ে আসতে পারে। আমরা চাই না যে যুক্তরাষ্ট্র কখনো স্বীকার করবে না যে আমরা হেরেছি। যুক্তরাষ্ট্র তো কোথাও স্বীকার করেনি, ভিয়েতনামে স্বীকার করেনি, আফগানিস্তানে স্বীকার করেনি, ইরাকে স্বীকার করেনি, এবং যুক্তরাষ্ট্র যেখানেই গিয়েছে সেখানে কিন্তু তাদের পশ্চাৎপসরণ করতে হয়েছে, পিছু হটতে হয়েছে, এবং সেটা পরাজয় বরণ করতে হয়েছে, চুক্তিও করতে হয়েছে, কিন্তু স্বীকার করেনি। এখন ইরানের ক্ষেত্রেও কি হয়? তারা স্বীকার না করুক, বিশ্বে শান্তি আসুক। আর ইরানের এই যুদ্ধ অবস্থার শিকার আমরাও, কারণ আমরা বাংলাদেশেও জ্বালানির সংকটে আছে। যুদ্ধ বন্ধ হলে সবাই স্বস্তি পাবে। আপনি দেখেন যে যেদিন খবর আসে যে একটা আলোচনার সমাধানের পথে যাচ্ছে, সেদিন এই তেলের দাম কমে যায়। আর যেদিন খবর আসে যে যুক্তরাষ্ট্র নাকচ করে দিয়েছে বা ইরান নাকচ করে দিয়েছে, তেলের দাম বেড়ে যায়। তো আমরা কিছুক্ষণ আগে যেটা সংবাদ পেয়েছি সেটা হচ্ছে যে ট্রাম্প বলেছেন চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক ভালো আছে, ভবিষ্যতে আরও উন্নত হবে। এটা তো কূটনৈতিক ভাষা, এটা সবাই বলে, এটা চীনও বলবে। আর সুতরাং চীন বলছে যে প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদারি হওয়ার আহ্বান জানিয়েছেন শি জিনপিং। খুব ভালো। তা এটা ইরানের প্রতি এই আহ্বান জানাক। ইরান তো আহ্বান জানিয়েছে যে আমরা তোমাদের আক্রমণ করবো না, তোমরা কেন আমাদের উপর আক্রমণ করবো। তো দৈনিক বণিক বার্তার আমরা একটি শিরোনামে যাচ্ছি, সেটা হচ্ছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মূলধন ঘাটতি 64,406 কোটি টাকায় ঠেকেছে। তো ব্যাংক কেন, সরকারি ব্যাংক কেন এই ধরনের মূলধন ঘাটতি হলো? না, এটা তো দীর্ঘদিনের। এটা যে শুধু আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে তা নয়। না, আওয়ামী লীগ সরকারের আমলে, তার আগের সরকারের আমলে, আওয়ামী লীগ যেহেতু এক নাগারে 15.5 বছর ক্ষমতায় ছিল, তাদের সময় বেশি হয়েছে। কিন্তু প্রশ্ন হলো যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে কি এর থেকে কোনো আমরা রেহাই পেয়েছি? পরে কি এই খেলাপি ঋণ কমেছে? কিন্তু আমরা দেখলাম যে গত 1.5 বছর তো খেলাপি ঋণ কমেনি। কেন কমেনি প্রশ্ন করা উচিত, জবাবদিহির আওতায় আনা উচিত, এবং যারা এই খেলাপি ঋণ করেছে তাদেরকে আইনের তাদের বিচার হওয়া উচিত। আরেকটি
দৈনিক কালবেলার শিরোনাম থাকছে না শূন্য রিটার্ন, TIN নিলেই কর দিতে হবে, এই বিষয়টি আপনি শুনুন, সরকারকে তো চালাতে হলে বা সরকারের যেসব উন্নয়ন কর্মসূচি, ন্যূনতম কর্মসূচি তো নিতে হবে, তো তাতে তার অর্থ দরকার। এখন যেটা বলা হয়েছিল যে যারা ঋণ দেয়, যারা কর দেয়, ঋণ না যারা কর দেয় তাদের উপরে আরও চাপ না বাড়ানোর, এর পরিধি বাড়ানোর, জাল ছড়িয়ে দেওয়া, সেটি সরকার কতটা পারে। এর মধ্যে দেখলাম যে কোনো একটি পত্রিকা আছে যে মোটর বাইক, সাধারণ মোটর বাইকের উপরে কর আরোপ হচ্ছে। এখন বাইক একজনের অফিসে যাচ্ছে, তার নিরুপায় হয়েছে, হয়তো বাসে যেতে পারছে না, বাসে যাওয়ার অফিসে যাচ্ছে, অথবা তার অন্য কোনো জীবিকা নাই বলে সে এই একটা বাইককেই তার জীবিকার অংশ করছে, মানে সে ভাড়ায় চালাচ্ছে। এখন তার উপর ঋণ হবে, তার উপর কর হবে, এবং কতটা কর হবে সেটি তার উপর যদি 2-3 হাজার টাকা কর হয়, সেটা তার জন্য খুব স্বস্তিকর হবে না। আর যেটা বলছিলেন যে এই যে ব্যাংকে কোটি কোটি টাকা যারা হাজার হাজার কোটি টাকা যারা লোন নিয়ে ফেরত দিচ্ছে না, ঋণখেলাপি হচ্ছে, সরকারের উপর দায় চাপাচ্ছে, সরকারের ঋণের বোঝা আরও বাড়ছে, সেটা কীভাবে উদ্ধার করা যায়? অর্থাৎ মানে যারা লুটপাট করেছে তাদের সেই লুটপাটের অর্থ ফেরত আনলে অনেকটা স্বস্তি পাওয়া, করের জাল বাড়াতে হবে। এবং TIN এর কথা বলছিলেন যে 3 নাম্বার আছে যারা, তাকেই এখন 3 নাম্বার থাকলে একটা কর দিতে, সেটা আমার তো মনে হয় না যে এটা নিয়ে খুব আপত্তি উঠবে যে গরিব মানুষ, আরও বেশি গরিব মানুষ যারা করের আওতায় নেই, তাদের উপর যদি এই যে তাদের উপর যে অপ্রত্যক্ষ কর, মানে পরোক্ষ কর যে বাড়ছে, একজন রিক্সা চালকও আপনি লবণ কেনার জন্য যে কর দিতে হয়, চাল কেনার জন্য যে কর দিতে হয়, একজন বা ভোজ্য তেল কেনার জন্য যে কর দিতে হয়, একজন কোটিপতিকেও একই হারে কর দিতে হয়, মানে ভ্যাট তার উপরেও একই হারে। এটা হারটা অবশ্যই করা উচিত। অর্থাৎ যেটি সরকার কিছু কর্মসূচি নিয়েছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আরও কিছু সহায়তা কার্ড দিবে, কিন্তু সেই সুযোগটা কতজন পাবে? এটা 2-4 লাখ পেলে কিন্তু বৃহত্তর অংশ বঞ্চিত থাকবে। কালের কন্ট্রাক্টটির প্রধান শিরোনাম রেকর্ড ঋণের বিলাসী বাজেট 9.30 লাখ কোটি টাকা, এবং বলা হচ্ছে 9 মাসের রাজস্ব ঘাটতি প্রায় 98,000 কোটি টাকা। 98,000 কোটি টাকা রাজস্ব ঘাটতি, তারপরেও আপনার এই বিলাসী বাজেট নিয়ে আপনি কী বলবেন? না, 5% পর্যন্ত তো অর্থনীতিবিদরা বলেন যে 5% পর্যন্ত ঘাটতি থাকতে, মানে আয় ব্যয়ের ঘাটতি থাকতে পারে, আর সেটি ঋণ নিতে পারে। এর চেয়ে বেশি নিলে এখন এই 98,000 কোটি টাকা কেন, কোন আমলে? এই সরকার তো আসছে মাত্র 2.5 মাস, তার মানে এর একটা বিরাট ব্যর্থতার দায় অন্তর্বর্তী সরকারের সময়। না, সেটা যে আমলই হোক, কিন্তু যারা এটার দায়িত্বে আছেন তাদের উপর তো বিষয়টা বর্তেছে, কিন্তু দায় আছে। এই সরকার তো বলতে পারে যে আমাদের সময় এটা এই রাজস্ব বাড়বে। আগের সরকার পারে না, এবং আগের সরকার পারে না, এটা তো প্রমাণিত, দিবালোকের মতো সত্য যে তাদের সময় রাজস্ব, রেকর্ড পরিমাণ রাজস্ব কমেছে। যদি রাজস্ব বাড়াতে পারে তাহলে ঋণ কম নিতে হবে, আর না হলে রাজস্ব বাড়াতে না পারলে হয় প্রকল্প ছাঁটাই করতে হবে, যে উচ্চাভিলাষী বাজেট বলছে সত্যিই উচ্চাভিলাষী হবে। আর আমাদের দেশে সবসময় বাজেট করার সময় একটা স্বপ্ন থাকে, বড় বড় প্রকল্প নেওয়া হয়, পরবর্তীকালে বছর শেষে সেটা করতে পারে না। যেটা হওয়া উচিত যে যেটুকু প্রকল্প নেবে, যে কর্মসূচি নেবে, সেটা যাতে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা যায়। যে প্রকল্প বাস্তবায়ন করা যাবে না, সেটা নিয়ে তো লাভ নেই। এবং প্রায়ই তো দেখি যে অমুক মন্ত্রণালয়েরও এত কোটি টাকা পড়ে আছে, এত বরাদ্দ ছিল, সে বরাদ্দ খরচ করতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, এবং জুনকে সামনে রেখে দেখা যায় যে অনেক অপচয়ও হয় শেষ মুহূর্তে কাজ করতে গিয়ে। শেষ মুহূর্তে কেন কাজ হবে? যে অন্তত 1 মাস আগে শেষ করতে হবে। অনেক অর্থনীতিবিদ এটা বলেছিলেন যে এই কারণে যে আমাদের যখন অর্থ বছর শেষ হয় তখন তো বর্ষাকাল, তো এই কারণে অর্থ বছর পরিবর্তনেরও পরামর্শ দিয়েছেন অনেক অর্থনীতিবিদ। এবং অনেক মন্ত্রণালয় হচ্ছে যে মানে টাকা খরচ করতে হবে, সেই অনুযায়ী যে
না না এটা নিয়ে এটা তো আমাদের সার্বিক ব্যর্থতা, সম্মিলিত অবহেলার কারণেই জনগণকে ভুগতে হচ্ছে, অর্থের অপচয় হচ্ছে এবং কাঙ্ক্ষিত উন্নয়ন আমরা পাচ্ছি না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারেই শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।